গুড মর্নিং স্টুডেন্টস। আমি তোমাদের বলেছিলাম যে বাংলা ব্যাকরণ থেকে তোমাদের আর একটাই কারক আছে, সেই কারকটা আমি পড়াবো। বাংলা ব্যাকরণের অধিকরণ কারক। চলে আসছি কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায়। দেখো, অধিকরণ কারক কাকে বলে। প্রথমত জানতে হবে যে ক্রিয়া সম্পাদনের সময়, বাক্যে ক্রিয়া সম্পাদনের সময় কোনো আধারকে যখন নির্দেশ করা হয় তখন তাকে বলে অধিকরণ কারক। এটা হবে যখন কোনো আধারকে নির্দেশ করা হয় তখন তাকে বলে অধিকরণ কারক। আধার মানে কি? আধার মানে ধরো কোনো জায়গার উৎস, সেই মানে মূল যে স্থানটা বা মূল যে উৎসটা সেইটা যখন, বা আধার সেটাকেই বলা হয়ে থাকে, বা যে পাত্র বিশেষকে আমরা আধার বলি, কিন্তু সেই আধার হচ্ছে সেই মূল উৎসটা, সেই আধারকে যখন নির্দেশ করছে তখন বলছে অধিকরণ কারক। যেমন দেখো, উদাহরণ তোমরা প্রত্যেকে জানো, এইগুলো ছোট উদাহরণ, ছোটোবেলা থেকেই পড়ে এসেছো। এক হলো বনে বাঘ থাকে। বনটা কোথায় থাকে? বনের ভেতরে কিন্তু বাঘ থাকে, তাহলে বনটা আধারকে নির্দেশ করছে। বন হলো এখানে আধার, যেখানে বাঘ থাকে। 2, গাছে থাকে পাখি। এটাও হচ্ছে তোমার, গাছ হচ্ছে এখানে কি নির্দেশ করছে? আধার। গাছেই পাখি থাকে। গাছ থেকে পাখি উড়ে গেল সেটা কিন্তু বলছে না, তখন কিন্তু অপাদান কারক হয়ে যাবে, কিন্তু বলছে গাছে থাকে পাখি। 3, জলে থাকে মাছ। এবার দেখো, শিশুরা থাকে মায়ের কোলে বা শিশুরা থাকে মাতৃক্রোড়ে। তো এইটাও কিন্তু তোমার মায়ের যে মাতৃকোলটা বা মাতৃক্রোড়, এটা কিন্তু আধার। তখন কিন্তু শিশুরা কোথায় থাকে? প্রশ্ন করলে আসবে মাতৃক্রোড়ে। তাহলে মাতৃক্রোড়ের নিচে নিশ্চয়ই দাগ থাকবে, তখন কারক নির্ণয় করতে বললে হবে অধিকরণ কারক। এখানে বনের তলায় দাগ, গাছের তলায় দাগ, জলের তলায় দাগ। এবার দেখো, প্রত্যেকটা কারক আছে, যেগুলো হলো কর্তৃকারক বলো, কর্মকারক বলো, অপাদান কারক বলো, নিমিত্ত কারণ বলো। আর এই যে 5টা কারক আমি আগে পড়িয়েছি, এটা 6 নম্বর কারক। প্রত্যেকটা কারকের আমরা দেখলাম ভাগ আছে। তো অধিকরণ কারকেরও কিন্তু সেই আগের 5টা কারকের মতোই কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে। দেখো, অধিকরণ কারককে 3 ভাগে ভাগ করা হয়েছে। কি? এক হচ্ছে কালাধিকরণ মানেই বুঝতে পারছো, কোনো একটা কাল বা সময়কে নির্দেশ করছে, তাই তো? সেই সময়টা বা কালটাই কিন্তু আধার হয়েছে। যেমন দেখো, যে সময় ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ বলা হয়ে থাকে, কালাধিকরণ কারক বলা হয়। উদাহরণ কি? এক হচ্ছে শরতে কাশফুল ফোটে। কাশফুল পার্টিকুলারলি ওই তোমার শরতেই ফোটে, শরৎকালেই কিন্তু কাশফুল ফুটছে, আর অন্য সময় ফুটছে না। তাহলে মেনলি ওই শরৎটাই আমরা ধরে নেব কখন ফোটে, ওই সময়টাকে বোঝাচ্ছে। সময়টাই হচ্ছে তোমার অধিকরণ কারক। যখন অধিকরণ কারকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করা হয় তখন আসবে অধিকরণ কারক। এটা আমাদের বেসিক পয়েন্ট, মনে রাখতে হবে। 2 নম্বর উদাহরণ দেখো, বসন্তে কোকিল ডাকে। কোকিল কখন ডাকে? বসন্তে ডাকে। এবার তোমাদের নিচে দাগ দিয়ে দেবে বসন্তের তলায়, তখন বলবে কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক কী হবে? অধিকরণ কারক। আর বিভক্তি কী হবে? এ বিভক্তি বা তে বিভক্তি, বসন্তে তে বিভক্তি, ঠিক আছে? 3 নম্বর দেখো, মেয়েটির ফাল্গুনে বিয়ে। মেয়েটির কখন বিয়ে? ফাল্গুনে বিয়ে। দাগ দিয়ে দিল ফাল্গুনের তলায় দাগ দেবে, কেননা কখন দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক। এই গেল তোমার কালাধিকরণ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু উদাহরণ যদি আসে, নিশ্চয়ই তোমরা উদাহরণ যদি মানে এই ধরনের উদাহরণ যখনই থাকবে তখনই তোমরা বুঝতে পারবে যে কোনটা কালাধিকরণ অধিকরণ কারক হবে। কালাধিকরণ কারক হবে, কালকে নির্দেশ করছে বা সময়কে নির্দেশ করছে। এই ধরনের উদাহরণগুলোই হচ্ছে কালাধিকরণ, ঠিক আছে? চলে আসছি 2 নম্বরে। দেখো, আধারাধিকরণ কারক। আধারাধিকরণ মানে এখানে একই সাথে আধারযুক্ত অধিকরণ হয়েছে আধারাধিকরণ। তো কোনো আধারকে বোঝালে হবে আধারাধিকরণ। যেমন দেখো, এটাও 3 প্রকারের হয়ে থাকে। উদাহরণ দেখো, 1 মানে
যখন দেখো ঐকদেশিক, 1 নম্বর হলো ঐকদেশিক। আধারাদিকরণকে কিন্তু 3 ভাগে ভাগ করা হচ্ছে, মনে রাখবে। 1 নম্বর হলো ঐকদেশিক। ঐকদেশিক মানে কি? বিশাল স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে, বিশাল স্থানের কোনো অংশে, যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে, অর্থাৎ সামীপ্য বোঝালে, সামীপ্য মানে কি? কাছাকাছি এমন নির্দেশ করলে তাকে বলা হয় ঐকদেশিক। যেমন দেখো উদাহরণ কি আছে, যেমন জলে মাছ থাকে, দেখো জলের যে কোনো জায়গায় মাছ থাকতে পারে, তাই না? সেই অর্থে কিন্তু আধার জাতীয়, জল হচ্ছে এখানে আধার, তাহলে জলের নিচে দাগ থাকলে কোন কারক নির্ণয় করতে বললে জল হচ্ছে, জল নয়, শুধু জল নয়, জলে এ বিভক্তিতে অধিকরণ কারক, ঠিক আছে? 2 দেখো শিশুরা মাতৃক্রোড়ে খেলে, এটাও তোমার আধারকে বোঝাচ্ছে। প্রথমের উদাহরণে আমি কিন্তু এই উদাহরণটা দিয়েছিলাম। বেসিকে অধিকরণ কারকের যদি বেসিক পয়েন্টে তোমাদের উদাহরণ দেয় তাহলে সব উদাহরণগুলো একই সারিতে যাবে, ঠিক আছে? এবার যখন ভাগ চলে আসবে তখন কিন্তু আলাদা আলাদা। যেমন দেখো এই বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, এগুলো কিন্তু আধারাদিকরণের আন্ডারে পড়ছে, অধীনে পড়ছে। কালাধিকরণের উদাহরণও এখানে দেওয়া যেত প্রথমের দিকে, কিন্তু কালাধিকরণ যখন হবে তখন আলাদা আলাদা ভাগের মধ্যে কিন্তু আলাদা আলাদা উদাহরণগুলো আমি রেখেছি যাতে বুঝতে তোমাদের সুবিধে হয় আর কনসেপ্ট যাতে ক্লিয়ার হয়। প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু তোমরা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। দেখো একটু পড়লেই বুঝতে পারবে। শিশুরা মাতৃক্রোড়ে খেলে, শিশুরা কোথায় খেলে? মাতৃক্রোড়ে, অর্থাৎ এখানে মাতৃক্রোড়ের নিচে দাগ দেওয়া থাকবে, বলবে কোন কারক, বলবে অধিকরণ কারক। উত্তর হবে ধরো অপশানে দিল অধিকরণ কারক, করণ কারক, কর্মকারক, কর্তৃকারক, তখন উত্তর হবে কি? অধিকরণ কারক। বিভক্তি যদি বলে এ বিভক্তি। 3 নম্বর দেখো আকাশে চাঁদ উঠেছে, আকাশটা এখানে অধিকরণ কারক। 4 ঘাটে তরি বাঁধা আছে, তাহলে কোনটা হবে? ঘাটে, কোথায় তরি বাঁধা আছে প্রশ্ন করলে হবে ঘাটে, তাহলে ঘাটে হলো এখানে অধিকরণ কারক। হ্যাঁ, চলে আসছি পরেরটায়। দেখো অভিব্যাপক। অভিব্যাপক কি? উদ্দিষ্ট ব্যক্তি সমগ্র আধার জুড়ে বিরাজ করলে তাকে অভিব্যাপক বলে। অভিব্যাপক অধিকরণ কারকটা কাকে বলে? অধিকরণ কারকটা কি? উদ্দিষ্ট ব্যক্তি যখন সমগ্র আধার জুড়ে বিরাজ করছে তখন তাকে বলছে অভিব্যাপক। দেখো জলে তো মাছ থাকে কিন্তু সমগ্র জায়গায় কিন্তু নেই, কোনো জায়গায় মাছ আছে, একটা জায়গায় মাছ তার বাচ্চা পাচ্ছে এবং সেখানে মাছ থাকছে, তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে, মাছের বৃদ্ধি হচ্ছে। এবার দেখো তিলে তৈল আছে, ওটা কিন্তু আলাদা, আর অভিব্যাপকের ওইটা ঐকদেশিকের মধ্যে পড়ছে, আর অভিব্যাপকের মধ্যে কিন্তু তোমার মাছের প্রসঙ্গ আসবে না বা শিশুরা মাতৃক্রোড়ের প্রসঙ্গ আসবে না। দেখো বা শিশুরা মাতৃক্রোড়েও যদি হয়ে থাকে একটা স্থান বোঝাচ্ছে, অভিভাবকের ক্ষেত্রেও তোমরা বলতে পারো যে সম্পূর্ণ কোল জুড়ে, মানে মায়ের কোল জুড়ে তো শিশুরা রয়েছে, সেটাও তো ম্যাম অভিভাবকের আন্ডারেই আসতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই আসতে পারে। আকাশের চাঁদরা কিন্তু আসবে না। এখানে অভিভাবকের উদাহরণ দেখো তিলে তৈল আছে, মানে সমগ্র তিলটা জুড়ে কিন্তু তৈলটা আছে, সমগ্র তিল জুড়ে তৈল আছে। 2 পুকুরটাতে জল আছে, পুকুরটাতে জল আছে, একটা যে কোনো অংশে পুকুরে জল আছে এমন কি হয়? তা নয়, পুকুরে জল আছে। 3 ব্যাগে বই আছে, ব্যাগে সমগ্র ব্যাগটা জুড়েই বই আছে, তাই তো সমগ্র ব্যাগটা জুড়েই বইগুলো রাখা আছে, তাই ব্যাগের তলায় দাগ দিলে হবে অভিব্যাপক অধিকরণ কারক। চলে আসছি 3 নম্বরে বৈষয়িক ব্যাপারটা কি? দেখো কোনো বিশেষ গুণে বিশেষ দক্ষতা থাকলে তাকে বৈষয়িক বলে। বিশেষ গুণে মানুষের বিশেষ দক্ষতা থাকলে তাকে বলা হয় বৈষয়িক। যেমন আমরা অধিকরণ কারকে কিন্তু কিসে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা অধিকরণ কারক করি, কোথায় দিয়ে করলে করি, কখন দিয়ে করলে করি। কিসে হলো, এটা কি কারণে হলো, বা কিসে হয়েছে এই কারণ এতে হয়েছে। যেমন উদাহরণ দেখো, তখন কিসে দিয়ে করলেই কিন্তু এটা গুণের দিকে চলে যাবে, অর্থাৎ বৈষয়িকে যাবে। দেখো 1 নম্বরে মেয়েটা অঙ্কে কাঁচা হলেও ব্যাকরণে বেশ ভালো। এবার দেখো ব্যাকরণে তলায় দাগ দিল, বলে দিল এটা কোন কারক নির্ণয় করো, দিয়ে দিল ওপরে কর্তৃকারক, 1 নম্বর কর্তৃকারক, দিয়ে দিল নিচে 2 নম্বরে কর্মকারক, 3 নম্বরে অধিকরণ কারক, 4 নম্বরে করণ কারক। এবার তোমরা ন্যাচারালি সবাই জানো যে করণ কারক হবে না, তাই ওটা বাদ দিয়ে 3টেকে নিয়ে কনফিউশনে ভুগবে। কেন ভুগবে? কর্মকারক, তোমরা বলে মেয়েটা অঙ্কে কাঁচা হলেও কিসে ভালো, মানে কোন বিষয়ে ভালো, এখানে কর্তৃকারকে চলে যাবে, যে ব্যাকরণটা এখানে কর্তৃকারক।
কিসে ভালো কি ভালো সেটা বলছে না, কর্মকারকও বাদ, এই কর্তৃকারক আর অধিকরণ কারক নিয়ে কনফিউশন হয়ে যাবে, তোমরা করেও থাকো সেটা ভুল হয়ে যায়। এখানে বলছে মেয়েটা অঙ্কে কাঁচা হলেও কিসে দিয়ে প্রশ্ন করছে, দেখো ব্যাকরণে বেশ ভালো, তাহলে গুণ বোঝাচ্ছে এটা, ব্যাকরণটা এখানে হবে অধিকরণ কারক। কী অধিকরণ কারক? বৈষয়িক অধিকরণ কারক, বিষয় বোঝাচ্ছে। দেখো 2, সে পড়াশোনায় কাঁচা কিন্তু রান্না করে খাসা, রান্নাটা এখানে হচ্ছে অধিকরণ কারক, গুণ বোঝাচ্ছে। চলে আসছি পরের উদাহরণে, দেখো সে দরিদ্র কিন্তু সৎ, সে দরিদ্র কিন্তু সৎ, এখানেও কিন্তু তোমার সতের তলায় দাগ দিলে কি কী বলে, সে দরিদ্র কি, সে কি, হ্যাঁ সে দরিদ্র হলেও সৎ বা দরিদ্র কিন্তু সৎ, এক্ষেত্রেও তোমার কিন্তু অধিকরণ কারক আসছে, ঠিক আছে, অধিকরণ কারক আসছে। সৎ তার ব্যবহারে, ঠিক আছে, এখানটা ব্যবহারে যুক্ত হবে। সে কিসে সৎ? তার তো গুণ একটা, তাই না, তার তো গুণ। সে দরিদ্র কিন্তু সৎ তার ব্যবহারে, তাহলে ব্যবহারের নিচে ধরো দাগ দিল, কিসে সৎ? ব্যবহারে, গুণ বোঝাচ্ছে, ব্যবহারটা গুণ তার, তাহলে ব্যবহারটা হলো অধিকরণ কারকে রে বিভক্তি, হ্যাঁ অধিকরণ কারকে রে বিভক্তি। চলে আসছি পরের যে স্লাইড, 3 নম্বর একদম ভাবাধিকরণ। এবার 3 নম্বর কোনটা দেখো, প্রথমে ছিল তোমাদের কালাধিকরণ, 2 নম্বর হলো আধারাধিকরণ, যেটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 হলো ঐকদেশিক, 2 হলো অভিব্যাপক, 3 হচ্ছে বৈষয়িক। এগুলো মনে রাখবে, এগুলো অধিকরণ কারকের ভাগ, এই ভাগগুলো মনে রাখতে হবে। প্রশ্ন যদি এমন আসে যে ধরো দিল জলে মাছ আছে, এটা কি ধরনের অধিকরণ কারক, এতদিনও পর্যন্ত এমন প্রশ্ন আসেনি, তবে আমার মনে হয় তোমাদের ভাগগুলো জেনে রাখা দরকার। আসবে না যে তেমন কোনো কিন্তু গ্যারেন্টি নেই। দিল হয়তো কী ধরনের অধিকরণ কারক, বলে দিল আধারাধিকরণ, বলে দিল কালাধিকরণ, তারপর বলে দিল ভাবাধিকরণ, বৈষয়িক, এমন দিয়ে দিল, তখন তোমাদের উত্তর কি হবে? উত্তর হবে আধারাধিকরণ, বা দিল এমন ধরো ঐকদেশিক বলে দিয়ে দিল, ঐকদেশিক এমন কিন্তু আসে না যে তা নয়, ঐকদেশিক, কালাধিকরণ, বৈষয়িক, অভিব্যাপক এমন দিয়ে দিল। কোশ্চেন আছে, এরকম আছে, তোমরা একটু প্র্যাকটিস করো, দেখবে এমনও প্রশ্ন আসে, সচরাচর আসে না কিন্তু আসে। ধরো দিল জলে মাছ আছে, কি এই যে এরকম অপশান দিল, উত্তর হবে আধারাধিকরণ কারক, ঠিক আছে। আচ্ছা, চলে আসছে একদম শেষের যে 3 নম্বরের মূল যে ভাগটার, শেষের 3 নম্বরের ভাগটা, ভাবাধিকরণ, যে অধিকরণ কারকটা ভাবাধিকরণ, ভাব অর্থাৎ একটি ঘটনা ঘটার পর অন্য ঘটনা ঘটলে আগের ঘটনা যদি বিশেষ্য স্থানীয় হয় তখন তাকে ভাবাধিকরণ বলে। দেখো ভাবাধিকরণ মানে আমরা যখন ভেবে নিচ্ছি ব্যাপারটা, মানে একটা ঘটনা ধরো ঘটে গেছে, তার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা ঘটছে, তাহলে প্রথমের যে ঘটনাটা সেটা বিশেষ্য স্থানীয় হয়ে যাচ্ছে। যেমন উদাহরণ দেখো, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। কেন অন্ধকার দূরীভূত হলো? সূর্যোদয় ঘটলো, সেই কারণে কিন্তু অন্ধকার দূরীভূত হলো। তাহলে সূর্যোদয়ের তলায় দাগ দিলে ওইটা তোমার হয়ে গেল বিশেষ্য স্থানীয়, ওটা হলো ভাবাধিকরণ, ভাবাধিকরণ কারক, অর্থাৎ অধিকরণ কারকের এই ভাগটা ভাবাধিকরণ। 2 দেখো, হাসিতে মুক্ত ঝরে, কিসে মুক্ত ঝরে? হাসিতে, হাসিতের তলায় দাগ দেওয়া থাকবে, বলবে কারক ও বিভক্তি নির্ণয় করো। আমি কিন্তু নবম শ্রেণী, দশম শ্রেণী স্টুডেন্টদের উদ্দেশ্যেও কিন্তু বলছি, তোমরা কারক ভালো করে পড়ো। কারক থেকে তোমাদের দশম শ্রেণী বিশেষ করে খুব প্রশ্ন আসছে, ভীষণ ভালো, মানে ওখান থেকে কারক থেকে প্রশ্ন আসে। কারক এইভাবে নির্ণয় করতে দেবে, কিন্তু কারক আর বিভক্তি দুটো নির্ণয় করতে দেবে। আর স্কুল সার্ভিস কমিশনে যারা আছো, যারা এমনিও বাংলা বিষয়ে, যারা গ্রামারের, যারা কম্পিটিটিভ বিভিন্ন এক্সাম দিচ্ছ, বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনেই, তোমরাও কিন্তু কারকটা ভালো করে পড়ো। নিচে এইভাবে কারক আমাদের, মানে তোমাদের তো অপশানে দেবে, ধরো এই পরীক্ষায় হাসিতের তলায় দাগ দিয়ে বললো কোন কারক, অধিকরণ কারক, কর্তৃকারক, কর্মকারক না করণ কারক, এইভাবে অপশান দেবে, তাহলে এটা উত্তর কি হবে? অধিকরণ কারক। এবার দশম শ্রেণীর স্টুডেন্টদের আমি বলবো যে তোমরা এমনভাবে পড়ো, হাসিতের তলায় দাগ দিয়ে তোমাদের কোনো কিন্তু অপশান দেবে না, তোমাদের ওখানে 1 নম্বরের যে প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন,
সেখানে বলবে যে কারক ও বিভক্তি নির্ণয় করো, তখন কিন্তু হবে অধিকরণ কারকে তে বিভক্তি। এইভাবে প্র্যাকটিস করো তোমরা, বারবার বলছি এইভাবে প্র্যাকটিস করতে থাকো। 3 নম্বরে ক্রোধে আগুন ঝরে। ক্রোধে আগুন ঝরে, কিসে আগুন ঝরে? ক্রোধে আগুন ঝরে। তাহলে ক্রোধের তলায় দাগ দিলে এটা কি হবে? অধিকরণ কারকে এ বিভক্তি, অধিকরণ কারকের এ বিভক্তি। ঠিক আছে, এই গেল আজকের আলোচনা। কারক আমার শেষ হলো, অধিকরণ কারক দিয়ে শেষ হলো। এই 6টা অধিকরণ কারক কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর একটা কথা বলছি, তোমাদের আর একটা কারকের ওপর আমি ক্লাস নেব, যেখানে প্রত্যেকটা কারকের কোথায় কোথায় কী কী বিভক্তি ব্যবহার করা হয় সেইগুলো কিন্তু আমি পড়িয়ে দেব। আর কিছু কিছু যেমন সাধনকর্তা কী, বা যদি কোথাও কিছু ডাউট থেকে থাকে সেইগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি তার উপরেও একটা ক্লাস নেব। তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু আমি নেব। অবশ্যই তোমরা কমেন্ট করো, তোমরা কমেন্ট করে রেসপন্স করো। আমি চাই তোমরা রেসপন্স করো, যখনই ক্লাসটা করছো তোমাদের কেমন লাগছে, কোথায় বুঝতে অসুবিধে না হলেও তোমরা রেসপন্স করো, তবে আমি বুঝবো। এবং ডাউট ক্লিয়ারিং ক্লাসগুলো কিন্তু আমি দেব। আমি ধরো তোমাদের সাধনকর্তা, কর্তা মানে পুরো মানে বিভক্তি, প্রত্যেকটা 6টা যে কারক আমি পড়ালাম এটা যে খুব ইম্পর্ট্যান্ট, এবং এই 6টা ইম্পর্ট্যান্ট কারকের কোথায় কি, এই 6টা কারকের কোথায় কি বিভক্তি বসে, রে বিভক্তি, এ বিভক্তি, তে বিভক্তি, র বিভক্তি, এমনকি অকারক কোনগুলো, এর ওপর আমি একটা ক্লাস নেব। ঠিক আছে, পরবর্তী ক্লাস থাকবে এইটার ওপর, হলেই আমার পুরোপুরি কারকের চ্যাপ্টার শেষ হবে। তোমরা প্রত্যেকে কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আর জয়েন হয়ে যাও, আর দেরি করো না, বেল আইকন দিয়ে রাখো ক্লাসের নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। আর আজকে এই পর্যন্তই আলোচনা। থ্যাংক ইউ সো মাচ।